ঢাকার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই পাঁচতারা হোটেল রয়্যাল প্যালেস, যেখানে আভিজাত্যের লড়াই চলে প্রতি সেকেন্ডে। কিন্তু আজ সকালে সেই গেটে এসে দাঁড়িয়েছেন এক জীর্ণ বৃদ্ধ, পরনে সাধারণ পাঞ্জাবি, হাতে পুরনো ব্যাগ, যাকে হোটেলের গার্ড থেকে ম্যানেজার পর্যন্ত সবাই ভিখারি ভেবে অপমান করে তাড়িয়ে দিল। কিন্তু তারা জানত না, যাকে তারা আজ রাস্তার ধুলো ভেবে উড়িয়ে দিচ্ছে, তিনিই আসলে এই বিশালাকায় সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কেন নিজের পরিচয় লুকিয়ে তিনি আজ এখানে? কি ভয়াবহ সত্য লুকিয়ে আছে এই অপমানের আড়ালে? আজ উন্মোচিত হবে সেই রহস্য। বন্ধুরা, অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা গল্পগুলো তৈরি করি, আর এই কষ্টের সার্থকতা তখনই যখন ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এ ধরনের গল্প পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকাল 11টা বাজতে না বাজতেই ঢাকার সবচেয়ে প্রখ্যাত পাঁচতারা হোটেল রয়্যাল প্যালেসের দিকে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ মানুষ। সাধারণ সাদা পাঞ্জাবি পাজামা পরে, হাতে একটি পুরনো চামড়ার ব্যাগ নিয়ে তিনি ধীরে ধীরে হোটেলের প্রধান ফটকের দিকে এগোলেন। তার চুল পেকে ধবধবে সাদা, মুখে বয়সের বলিরেখা, কিন্তু চোখে এক অদ্ভুত শান্ত আলো। তিনি ছিলেন এই হোটেলের আসল মালিক, আফজাল চৌধুরী। হাঁটতে হাঁটতে তিনি দরজার সামনে পৌঁছতেই সিকিউরিটি গার্ডটি একবার তার দিকে তাকাল। গার্ডের চোখে রাজ্যের প্রশ্ন, এমন সাধারণ পোশাকে কেউ আবার এই রাজপ্রাসাদ সম হোটেলে আসে নাকি? গার্ডটি তাকে পথ আটকে কর্কশ স্বরে বলল, চাচা, আপনি কোথায় চলে এসেছেন? আপনার এখানে কি কাজ? আফজাল চৌধুরী হালকা হেসে বিনীতভাবে বললেন, বাবা, একটু ভেতরে যেতে পারি? গার্ড এবার আরও গম্ভীর হয়ে বলল, এখানে কি কারো কাজ আছে নাকি কিছু ডেলিভারি দিতে এসেছেন? আফজাল শান্তভাবে জবাব দিলেন, আমার একটা বুকিং আছে। গার্ড হো হো করে হেসে ফেলল। তারপর তাচ্ছিল্য করে বলল, চাচা, আপনি ভুল জায়গায় চলে এসেছেন। কেউ হয়তো আপনাকে ভুল ঠিকানা দিয়ে বোকা বানিয়েছে। এটা আপনার মতো ফকির মিসকিনদের জায়গা নয়। এখানে বড় বড় সাহেব আর ভিআইপিরা আসে। যান, অন্য কোথাও গিয়ে হাত পাতুন। আফজাল চৌধুরী তখনও শান্ত স্বরে বললেন, বাবা, সত্যিই আমার বুকিং আছে। আমি আজকের জন্য একটি রুম রিজার্ভ করেছি। বুকিং? আর আপনি? গার্ডের চোখে চরম ঘৃণা। সে দ্রুত ওয়াকিটকিতে রিসেপশনের কাউকে কিছু বলল। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে এক তরুণী অফিসার এগিয়ে এলো। পরিপাটি ইউনিফর্ম, গলায় নেম ট্যাগ ঝুলছে, রাইসা। রাইসা এক নজরে আফজালের দিকে তাকিয়ে মুখে চরম বিরক্তির ছাপ ফুটিয়ে তুলল। যে, কি সাহায্য করতে পারি? মা, আমার আজকের জন্য একটা বুকিং আছে। নাম আফজাল চৌধুরী। হয়তো রুম নাম্বারটা এখনও ঠিক হয়নি। রাইসার চোখে অবিশ্বাসের ঝিলিক। সে ব্যঙ্গ করে বলল, চাচা, আমার মনে হয় না আপনার মতো মানুষের এখানে বুকিং থাকার সাধ্য আছে। আপনি হয়তো রাস্তা হারিয়েছেন। আফজাল মৃদুস্বরে বললেন, একবার চেক করে দেখুন মা। রাইসা ডেস্কের দিকে ফিরে গিয়ে কম্পিউটারের স্ক্রিনে নামটা কয়েকবার টাইপ করল। কয়েক সেকেন্ড পর সে মুখ তুলে চরম অবজ্ঞার সাথে বলল, চাচা, আপনার নাম এখানে দেখা যাচ্ছে না। আপনি নিশ্চিত তো যে আমাদের হোটেলেই বুক করেছেন? ফুটপাতের কোনো সস্তা বোর্ডিং ভেবে ভুল করেননি তো? আফজাল চৌধুরী বললেন, হ্যাঁ মা, আমি নিশ্চিত। বুকিং কনফার্মেশন ইমেলও আমার কাছে আছে। রাইসা এবার চিৎকার করে উঠল, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার বুকিং খুঁজতে অনেক সময় লাগবে। যান, ওই কোনায় গিয়ে বসুন, আমি সময় পেলে দেখে দিচ্ছি। তার গলার স্বরে বিরক্তি আর চোখে তাচ্ছিল্যের ছাপ স্পষ্ট জানছিল। আফজাল চৌধুরী ধীরে ধীরে লবির এক কোনায় রাখা সোফায় গিয়ে বসলেন। চারপাশে দামি দামি ঝাড়বাতি, দামি স্যুট পরা সাহেবরা কফি খাচ্ছে আর হাসাহাসি করছে। কয়েকজন অতিথির চোখে পড়ল এই সাধারণ পোশাকের বৃদ্ধকে। তারা ফিসফিস শুরু করল, এই বুড়ো এখানে কেন? কোনো ডেলিভারি বয় হয়তো রাস্তা ভুলে ঢুকে পড়েছে। এদের তো ভেতরে ঢোকার অকাত নেই। আফজাল সব শুনছিলেন, কিন্তু তিনি শান্ত। শুধু একবার নিজের ঘড়ির দিকে তাকালেন। বেলা 11টা পেরিয়ে গেছে। রাইসা ডেস্কে ফিরে এসে আরেকজন কর্মচারীর কানে কিছু ফিসফিস করে হাসল। তারপর আফজালের দিকে তাকিয়ে বলল, চাচা, বুকিং খুঁজতে তো সময় লাগছে, বসুন। রাইসা বুকিং খোঁজার ভান করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা কেটে গেল। আফজাল তখনও বসে আছেন। তার মুখে কোনো অভিযোগ নেই, শুধু চোখে একটু ক্লান্তি। অবশেষে তিনি উঠে দাঁড়িয়ে রাইসার দিকে এগিয়ে গেলেন। মা, আমি কি আপনাদের ম্যানেজারের সাথে একটু দেখা করতে পারি? রাইসা মুখ ঝামটা দিয়ে বলল, ম্যানেজার স্যার এখন অনেক বড় মিটিংয়ে ব্যস্ত। আপনার মতো মানুষের সাথে কথা বলার সময় তার নেই। মা, আমার কিছু জরুরি কথা ছিল। রাইসা বিরক্ত হয়ে ভেতরে গেল। ভেতরে দামি স্যুট পরা এক ব্যক্তি বসে আছেন, হোটেলের জেনারেল ম্যানেজার শাহেদ। রাইসা গিয়ে নিচু স্বরে বলল, স্যার, বাইরে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বলছে সে মালিকানার বুকিং নিয়ে এসেছে। মনে হয় কোনো পাগল বা রাস্তা হারানো ডেলিভারি ম্যান। শাহেদ ভ্রু কুচকে বাইরের দিকে তাকাল। দূর থেকে আফজালের সাধারণ পাঞ্জাবি দেখেই তার মেজাজ বিগড়ে গেল। সে রুক্ষ গলায় বলল,
ওরকম আপদদের ভেতরে ঢুকতে দিও না, বল অপেক্ষা করতে, আমি ব্যস্ত। রাইসা ফিরে এসে বলল, স্যার খুব ব্যস্ত, আপনি ওখানে বসুন, উনি সময় পেলে আপনাকে দয়া করবেন। আফজাল চৌধুরী আবার বসলেন। তিনি শুধু মনে মনে বললেন, মানুষের চোখ আজ শুধু বাইরের চাকচিক্যই দেখে, আত্মার শুভ্রতা দেখার ক্ষমতা আজ বিলুপ্ত হয়ে গেছে। ঘণ্টাখানেক কেটে গেল। এই সময় হোটেলের বয় আরিফ, বছর ২০-২২-এর এক তরুণ, পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল এক বৃদ্ধ মানুষ অনেকক্ষণ ধরে এক কোণে বসে আছেন, কেউ তার খোঁজও নিচ্ছে না। আরিফ এগিয়ে গেল। দাদু, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, কেউ কি সাহায্য করছে না? আফজাল হেসে বললেন, না বাবা, তারা খুব ব্যস্ত, আমি একটু বুকিংটা চেক করার অপেক্ষায় আছি। আরিফ দরদি গলায় বলল, আপনার জন্য কি একটু জল বা চা নিয়ে আসবো দাদু? আপনাকে এভাবে বসে থাকতে দেখে আমার খুব খারাপ লাগছে, আমি চাইলে ম্যানেজার স্যারের সাথে আপনার জন্য কথা বলতে পারি। আফজাল আফরিফের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। বললেন, না বাবা, দরকার নেই, তুমি তোমার কাজ করো, তুমি খুব ভালো মানুষ বাবা। মনে রেখো, মানুষের পকেট নয়, মানুষের মুখের অকৃত্রিম হাসি আর দয়াটাই তার আসল পরিচয় ও বড় সম্পদ। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। আফজাল এবার উঠে শাহেদের কেবিনের দিকে এগিয়ে গেলেন। রাইসা এবার পথ আটকে বলল, চাচা, আপনি কি যাবেন না? আমি একবার শাহেদ সাহেবের সাথে দেখা করেই চলে যাব। রাইসা বাধ্য হয়ে শাহেদের কেবিনে নক করল। শাহেদ বিরক্ত হয়ে বলল, আরে পাঠান ওকে, দেখি কি আপদ নিয়ে এসেছে। আফজাল ভেতরে ঢুকলেন। শাহেদ তার দিকে না তাকিয়েই ডেস্কে কাজ করতে করতে বলল, বলুন, কি জন্য বিরক্ত করছেন? আফজাল একটা নীল রঙের খাম বের করে টেবিলে রাখলেন। এটা আমার বুকিং সংক্রান্ত নথি, আপনি একবার দয়া করে দেখুন। শাহেদ খামটার দিকে ঘৃণা ভরে তাকিয়ে সেটা টেবিলে ছুঁড়ে মারল। আমাদের এখানে প্রতিদিন শত শত মানুষ আসে, আপনি আপনার চেহারাটা একবার আয়নায় দেখেছেন? তারপর ভাবুন কোথায় পা রেখেছেন, এটা কোনো দয়াঘর নয়। আফজাল শান্ত গলায় বললেন, আমি জানি আমি কোথায় এসেছি। শাহেদ এবার চিৎকার করে উঠল, দয়া করে এখনই হোটেল ছাড়ুন, নয়তো গার্ড দিয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আফজাল ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। দরজার কাছে গিয়ে একবার শাহেদের দিকে তাকিয়ে বললেন, যাওয়ার আগে একটা কথা বলে যাই শাহেদ সাহেব, অহংকার যত উঁচুতে ওঠে তার পতনের শব্দ তত ভয়াবহ হয়। কাল সকালে আবার দেখা হবে। শাহেদ আর রাইসা হো হো করে হেসে উঠল। শাহেদ বলল, কাল দেখা হবে মানে? পাগল নাকি? পরদিন সকাল ৯টা। লবিতে দামি দামি অতিথিদের ভিড়। রাইসা রিসেপশনে ব্যস্ত। ঠিক তখনই দরজার পাশে গিয়ে দাঁড়ালো আরিফ। সে সাহস সঞ্চার করে শাহেদের কেবিনে ঢুকল। স্যার, গতকাল যে বৃদ্ধ এসেছিলেন তিনি এই খামটা এখানে ফেলে গিয়েছিলেন, আপনি চেক করেননি। শাহেদ বিরক্ত হয়ে বলল, ফেলে দাও ডাস্টবিনে। আরিফ বলল, না স্যার, খামের ভেতর কিছু লিগ্যাল ডকুমেন্ট আছে মনে হলো, একবার দেখা দরকার। শাহেদ অনিচ্ছা সত্ত্বেও খামটা খুলল। ভেতরে কিছু লিগ্যাল ডকুমেন্ট আর শেয়ার হোল্ডিং সার্টিফিকেট। প্রথম পাতার দিকে তাকাতেই শাহেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। সেখানে লেখা, মিস্টার আফজাল চৌধুরী, প্রতিষ্ঠাতা এবং ৬৬% শেয়ারের মালিক, রয়্যাল প্যালেস গ্রুপ অফ হোটেলস। শাহেদের হাত কাঁপতে শুরু করল। সে একের পর এক কাগজ উল্টে দেখল। নিচে আফজাল চৌধুরীর সেই শান্ত সই। লিটির চেষে একটা লাইন হাতে লেখা ছিল, এই হোটেল আমার ঘাম ও পরিশ্রমের ফসল। আজ আমি ছদ্মবেশে ফিরে এসেছিলাম এটা দেখতে যে আমার অবর্তমানে এখানে মানবিকতা বেঁচে আছে কিনা। শাহেদ ফিসফিস করে বলল, তার মানে উনিই আসল মালিক? ঠিক তখনই হোটেলের মেন গেটে একটি কালো মার্সিডিজ এসে থামল। এবার আফজাল চৌধুরী সাধারণ পাঞ্জাবি নয়, পরনে অত্যন্ত দামি স্যুট, চোখে চশমা, সাথে একজন সরকারি ম্যাজিস্ট্রেট ও সিকিউরিটি অফিসার। পুরো লবিতে পিন পতন নীরবতা। লবিতে প্রবেশ করতেই গার্ড স্যালুট ঠুকে মাথা নিচু করল। রাইসার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, সে থরথর করে কাঁপছে। আফজাল চৌধুরী সরাসরি শাহেদের সামনে গিয়ে দাঁড়ালেন। শাহেদ কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারিনি। আফজাল শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, শাহেদ সাহেব, মানুষকে চিনতে পোশাক লাগে না, লাগে স্বচ্ছ একটি মন। আপনি ম্যানেজার হিসেবে দামি স্যুটে যতটুকু উজ্জ্বল, মানুষ হিসেবে ততটুকুই অন্ধকার। তিনি ম্যাজিস্ট্রেটের দিকে তাকিয়ে বললেন, অফিসিয়াল অর্ডারটা জারি করুন। শাহেদ সাহেবকে আজই ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করা হলো, তবে তার জন্য আমার একটি বিশেষ শাস্তি আছে। আগামী ১ মাস সে এই হোটেলের গেটে গার্ডের ইউনিফর্ম পরে ডিউটি করবে, যাতে সে শেখে যে গেটে দাঁড়িয়ে থাকা মানুষগুলোরও একটা সম্মান আছে। শাহেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এবার আফজাল আরিফকে ডাকলেন, আরিফ বাবা, এদিকে এসো। আরিফ ভয়ে ভয়ে এগিয়ে এলো। আফজাল তার কাঁধে হাত রেখে সবার সামনে ঘোষণা করলেন,
কাল এই ছেলেটি একমাত্র মানুষ ছিল যে আমার পোশাকের ওপর ভিত্তি করে আমাকে বিচার করেনি। সে তার মানবিকতা দেখিয়েছে। আজ থেকে আরিফ হবে এই হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং তার উচ্চশিক্ষার সব দায়িত্ব আমার। আরিফ চোখে জল নিয়ে আফজাল চৌধুরীকে সালাম করল। আফজাল পুরো লবির দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, আমার হোটেলে অতিথি হিসেবে আসার অধিকার পোশাক দিয়ে বিচার হয় না। রয়্যাল প্যালেসের আসল আভিজাত্য সোনায় নয়, আতিথেয়তায় আর মানবিকতায়।